কলা খাওয়ার পর একটা পাউরুটি হাতে নিল তুলি। এক কামড়েই রেখে দিল। মুখের ভেতরটা তেতো হয়ে আছে, বিষাদ লাগছে সব কিছু। টি শার্ট আর ট্রাউজার খুলে ফেলল, ব্যাগ থেকে বের করে আনলো অফ হোয়াইট রঙের সালোয়ার কামিজ, পরে নিল সে, সাথে লাল ওড়না জড়ালো বুকে। টয়লেটে গিয়ে চোখে মুখে পানি দিল কিছুক্ষণ, তারপর রুমালে মুখ মুছে নিল। চিরুনি দিয়ে চুল আঁচড়ালো। চেহারার রুক্ষতা মুছে গেছে খানিকটা, কমনীয়তা ফিরে এলো। ঘর থেকে বের হলো তুলি। আগের দিন এখানে আসার পর সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি। বিশাল বাড়ি দেখে মুগ্ধ হয়ে গেল সে। তুলি উচ্চবিত্ত পরিবারের সন্তান, কিন্তু রুমনের বাবা উচ্চবিত্তদের মধ্যেও উচ্চ শ্রেণীর। টাকা পয়সা আছে। কত টাকা পয়সা আছে লোকটা সম্ভবত নিজেও জানে না। পাশের রুমে দরজা সামান্য খোলা। এটা রুমনের রুম। রুমনের জন্য মায়া হচ্ছে তুলির। ছেলেটা অনেক আগে থেকেই তুলিকে পছন্দ করে। শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে কখনো বলতে সাহস পায়নি, কিন্তু তুলি সেটা ঠিকই বুঝতে পারে। পছন্দের মানুষের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছে ছেলেটা। একটা দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো তুলি। নামার পর এদিক ওদিক তাকিয়ে আরও বেশ কয়েকটা দরজা দেখতে পেল সে। স্টাডি রুম, লিভিং রুম, কিচেন, ওয়াশরুম, 2-3টা গেস্ট রুম। তুলি সব ঘুরে ঘুরে দেখতে থাকলো। একটা গেস্ট রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মেঝেতে কিছু একটা চোখে পড়ল। থমকে দাঁড়ালো তুলি, ভালো করে লক্ষ্য করলো পায়ের কাছে রক্তের দাগ। দরজার নিচ পর্যন্ত দাগ চলে গেছে, মনে হচ্ছে কিছু একটা টেনে হেঁচড়ে দাগ। দরজার নিচ পর্যন্ত দাগ চলে গেছে, মনে হচ্ছে কিছু একটা টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে ভেতরে। ভীষণ ঘাবড়ে গেল তুলি। এই বাসায় তো কেউ থাকে না, অথচ রক্তের দাগ দেখে মনে হচ্ছে একদম ফ্রেশ। অর্থাৎ তুলি আর রুমন এ বাসায় আসার পরই দাগটা লেগেছে। তুলি দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা বাইরে থেকে বন্ধ। তুলি দরজার নবে হাত দিয়ে মোচড় দিতে খুলে গেল। খুব ভয় লাগছে তার। ভেতরে কি দেখতে হয় কে জানে। মনে মনে সাহস সঞ্চয় করে দরজাটা খুলল তুলি। ভেতরে তাকিয়ে আটকে উঠল সে। ঘরের মেঝেতে পড়ে আছে 6 থেকে 7 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে। কপাল থেকে রক্তের ধারা গড়িয়ে নামছে। পরনে লাল রঙের একটা ফ্রক। পাশে টেডি বিয়ারটা পড়ে আছে। কিন্তু এখানে ওকে আনলো কে? রুমের ভেতর একটা চেয়ারের উপর কালো আলখেল্লা আর অদ্ভুত দর্শন মুখোশ নজরে পড়ল তুলির। বিদ্যুৎ চমকের মতো ভাবনাটা খেলে গেল তার মাথায়। কাজটা রুমন করেনি তো? ভাবনাটা মাথায় আসতেই তুলির হাত পা ঠান্ডা হয়ে গেল। তুলি আর ভাবতে পারছে না। সে দৌড়ে গেল বাচ্চাটির দিকে। বাচ্চার ডান হাতের নাড়ি পরীক্ষা করলো। বুকের কান পেতে শুনল, হার্টবিট পাওয়া যাচ্ছে। একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল তুলি। বাচ্চাটা বেঁচে আছে, সম্ভবত মাথায় আঘাত করে অজ্ঞান করা হয়েছে, তারপর টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে এখানে। শুনেছি মোবাইল নেটওয়ার্ক থাকে না। পিছন থেকে মঞ্জুরের গলা শুনে চমকে উঠল সুবর্ণা। ঘুরে তাকালো। মঞ্জুরের হাতে ফোন। বলল, নাম্বারটা বলেন, আমি কল দিচ্ছি। আপনার ভাইয়ের কি জিপি সিম নাকি বাংলা লিঙ্ক? বুবাই, ভাই তো গেছে যাত্রা বাড়িতে। সুবর্ণাকে কথা শেষ করতে দিল না মঞ্জুর। অভিনয় আপনি ভালো পারেন, চেহারা সুরত মার্শাল্লাহ ভালো। আমার এক বন্ধু আছে ডিরেক্টর, পরিচয় করিয়ে দিবনে। নায়িকা হতে পারবেন। আপাতত অভিনয় তুলে রাখেন। আমাদের আপনাদের ডুপ্লেক্স বাড়িতে নিয়ে চলেন। সুবর্ণা আমতা আমতা করে বলল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। জানেন আমার বাবাকে? আপনার কি বান্দরবনে ট্রান্সফার হওয়ার শখ হয়েছে? মঞ্জু টিটকারির সুরে হাসল। হলে মন্দ হয় না। বান্দরবন তো বাংলাদেশের স্বর্গ। প্রাকৃতিক পরিবেশের লাইফটা দারুণ কাটবে সেখানে। মানুষগুলোও খুব ভালো। আপনাদের মতো বহুরূপী মানুষ দেখতে হবে না সেখানে। সুবর্ণা রাগে ফুঁসছে। আপনার ভাই সম্পর্কে সব তথ্য আমাদের হাতে চলে এসেছে মিস সুবর্ণা। খুনগুলো রোপণ করেছে, আর তুলি হচ্ছে রোমনের সহযোগী। লেখকের ঘর থেকে যা চুরি হয়েছে সব তুলি চুরি করেছে, আর রোমন খুন করে সেগুলো লাশের পাশে রেখে দিয়েছে। আপনি যখন বিষয়টা জানতে পারেন, আপনি বুঝে পেলেন রোমনের এই কাজ হাতের কাজ পুলিশ ধরে ফেলবে। তাই ওদের সেভ করতে আপনি চোর সেজে লেখকের বাড়ি গিয়েছিলেন, মিথ্যে চুরির ভান করে। ইচ্ছে করে লেখকের ঘুম ভাঙিয়ে পালিয়ে যান। এর ফলে আমি তদন্ত করতে গিয়ে শুরুতে বেশ খোল খেয়েছি, তবে এখন আর ধোঁয়াশা কিছুই নেই। দুয়ে দুয়ে চার মিলিয়ে সব কিছু পরিষ্কার হয়ে গেল আমার চোখের সামনে। সুমনা শান্ত হয়ে গেছে, মাথা নিচু করে রেখেছে। কি ম্যাডাম, কিছু বলছেন না যে? আমি ঠিক বলছি না? সুবর্ণা মুখ তুলে তাকালো, আবার কিছু বলছে না। মঞ্জুর গলার আওয়াজ বদলে গেল। এবার অনুরোধের সুরে বলল, প্লিজ বলে দিন আপনার ভাই আর তুলি কোথায় এখন।
আর একটা অসহায় বাচ্চা মারা যাওয়ার আগেই বলুন, অনেক নিষ্পাপ বাচ্চার রক্ত লেগেছে আপনাদের হাতে, আর লাগতে দিয়েন না। আপনার ভাই মানসিক বিকারগ্রস্ত, ধরা পড়লে তার শাস্তি হবে না, তাকে মানসিক সংশোধনাগারে পাঠানো হবে, প্লিজ বলুন। সুবর্ণা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে মঞ্জুরের দিকে। সত্যি বলছেন আমার ভাইয়ের ফাঁসি হবে না? হবে না। মানসিক সমস্যাগ্রস্তদের ফাঁসির শাস্তি হয় না। আপনার ভাইয়ের হেল্প দরকার, আমি প্রমিস করছি। রুমনকে হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করব। সুবর্ণা এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে গেল। মনসুরের মুখে হাসি ফুটল। দ্রুত ড্রাইভিং সিটে উঠে বসলো মনসুর। পাশে বসলো নেয়াজ, আর তার পিছনে সুবর্ণা সিটে পাশে বসলো ইন্সপেক্টর ইশিতা। ফুল স্পিডে গাড়ি ছুটল পুবাইলের উদ্দেশ্যে। প্রমাদ গুনছে মনসুর, হাতে সময় নেই একদমই। কেন আসলি তুলি? কেন এখানে আসলি তুলি? কথাটা পেছন থেকে এলো। চমকে উঠে ঘুরে তাকালো তুলি, দেখলো রুমন দাঁড়িয়ে আছে দরজায়। ঝট করে উঠে দাঁড়ালো তুলি, পিছিয়ে গেল দুপা। রুমনের হাতে ক্র্যাচ নেই, কিন্তু সে ক্র্যাচে ভর দিয়ে হাঁটছে না। রুমনের হাতে ক্র্যাচ আছে, কিন্তু সে আর ক্র্যাচে ভর দিয়ে হাঁটছে না, স্বাভাবিকভাবে হেঁটে ঢুকলো রুমের ভেতর। তার একটা মেকানিক্যাল পা আছে, যেটা লাগিয়ে স্বাভাবিকভাবেই হাঁটা যায়, কিন্তু মানুষের সহানুভূতি পাওয়ার জন্য সে এটা লাগিয়ে চোখ লোকের সামনে খুব একটা যায় না। রুমনের চেহারায় হতাশার ছাপ। কাজটা তুই ঠিক করলি না রে তুলি। কে বলেছিল তোকে এই ঘরে আসতে? কেন দেখে ফেলি সব? তুলি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, বাচ্চাটাকে কেন আটকে রেখেছিস? রুমনের চোখে অদ্ভুত দৃষ্টি। এতদিনে চেনা রুমনের রূপ পাল্টে গেছে। এই রুমনকে তুলি চেনে না। একে দেখে মনে হচ্ছে মানসিক বিকারগ্রস্ত এক উন্মাদ। অদ্ভুত কণ্ঠে বলে উঠল, খুন করার জন্য। কাছে একটা ইটের ভাটা আছে, রাতের বেলা যাব, মাথাটা ইটের ভাটার ভেতর ভরে রাখবো, বডিটা থাকবে বাইরে, ঠিক যেভাবে 5 নম্বর খুনটার বর্ণনা আছে খালি বইতে। তার মানে তুই? রুমন হ্যাঁ বোধক মাথা ঝাঁকালো। হ্যাঁ আমি। সবগুলো বাচ্চাকে আমি খুন করেছি। আচমকা দরজা লক্ষ্য করে দৌড় দিল তুলি। রুমন পাশ থেকে আটকানোর চেষ্টা করলো, তাকে ধাক্কা মেরে সরিয়ে গেল মেয়েটা। তুলি দাঁড়া। তুলি পিছনে এগিয়ে গেল রুমন। তুলি দৌড়ে লিভিং রুমের মাঝামাঝি চলে গেছে, থামছে না। রুমন তার ক্র্যাচটা হাতে নিয়ে ছুঁড়ে মারল তুলির দিকে। তুলির ডান পায়ে পিছনে আঘাত করলো সেটা। পায়ে পা বেঁধে টাইলসের উপর আছড়ে পড়ল তুলি, কপাল ঠুকে গেল মেঝেতে। তীব্র যন্ত্রণায় চোখের সামনে সব কিছু অন্ধকার দেখল সে। রুমন এগিয়ে এলো দ্রুত। তুলি উপর হয়ে পড়ে আছে। রুমন এক হাতে তাকে চিৎ করে শোয়ালো, তারপর চুল টেনে মাথাটা উঁচু করলো। প্রচণ্ড জোরে চড় মারল গালে। তুলির মাথা আরেকবার ঠুকে গেল মেঝেতে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। সে অবস্থায় তুলির বুক থেকে ওড়না টেনে নিল রুমন, গলায় পেঁচালো। তারপর ওড়না ধরে টানতে টানতে লিভিং রুমের এক পাশে নিয়ে চলল। গলার ওড়নার ফাঁস লেগে দম আটকে গেল তুলির। চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে। তুলিকে টানতে টানতে রুমের এক কোনায় এসে থামল রুমন, গলা থেকে ওড়নার ফাঁস খুলে দিল। দূরে ছুঁড়ে ফেললো সেটা। জোরে শব্দ করে দম নিল তুলি, কাঁচতে শুরু করলো। রাগের জল শক্ত করে রেখেছে রুমন, সাপের মতো হিস হিস করে শব্দ বের করছে মুখ দিয়ে। হারামজাদি, পঙ্গু বলে ভাবছিস আমার শরীরে শক্তি নাই? তোর মতো 10টার মোকাবেলা আমি এক হাতেই করতে পারি। রুমন তুলির মাথায় চুল টেনে ধরে দেয়ালের গায়ে হেলান দিয়ে বসালো। আবার প্রচণ্ড এক চড়। আবার প্রচণ্ড এক চড় বসিয়ে দিল তার গালে। ঠোঁট কেটে গিয়ে রক্ত বের হলো। কপাল থেকেও রক্তের একটা ধারা গাল বেয়ে নামছে। ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে বুকের কাছে সাদা কামিজের উপর লাল নকশা আঁকছে। তুলি ভীষণ কাঁদতে শুরু করলো। রুমন হাঁটু গেড়ে বসলো তুলির পাশে। আচমকা 2 হাতে নিজের মাথার চুল টানতে শুরু করলো সে। পাগলের মতো করতে থাকলো। কেন তুই সব দেখে ফেলি তুলি? কেন গেলি ওই রুমে?
আমরা দুজন মিলে না রান্না করব বললাম? আমরা তো খুব মজা করতাম কয়েকটা দিন। তুই কেন সব মজা নষ্ট করে দিলি? তুলি কাশির ফাঁকে জিজ্ঞাসা করলো, তুই কেন করছিস এসব রুমন? তোকে ফাঁসানোর জন্য। উন্মাদের মতো কিছুক্ষণ হাসলো রুমন। তোকে আর তোর প্রাণের নিয়াজকে একসাথে ভাসিয়ে দিয়েছি। তোর কি লাভ তাতে? লাভ? হ্যাঁ, অনেক লাভ। তবে তুই যে লাভের কথা বলছিস সেটা না, LOVE, লাভ। তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি আমি। তোর জন্য কি করি নাই আমি বল? অথচ তুই ভালোবাসলি ওই শালা নিয়াজকে। লোকটা তোর চেয়ে 15 বছরে বড়। তোকে সে চিনেই না, পাত্তাই দেয় না। তাকে পাওয়ার জন্য তুই এমন পাগল হলি কেন? মিথ্যা পরিচয়ে তার বাসায় যাওয়া শুরু করলি কেন? বল, কেন এসব করলি তুই? সারা জীবন সাধনা করলাম আমি, আর সওদা কামাইলো ওই শালা নিয়াজ। রুমন আবার উন্মাদের মতো হাসতে শুরু করলো। তুলি আতঙ্কিত চোখে তাকিয়ে রয়েছে। রুমন হঠাৎ হাসি থামিয়ে বলল, আমি ওই শালা নিয়াজের পেছন থেকে তোকে সরানোর সুযোগ খুঁজতেছিলাম। আসমা ভাবির সাথে একটা সুযোগ প্ল্যান করে ফেললাম। আসমা ভাবির সাহায্যে একটা সুন্দর প্ল্যান করে ফেললাম। তোকে আর আমার জীবনে ফিরিয়ে আনার প্ল্যান। তোর ব্যাগে নিয়াজের বিভিন্ন জিনিসপত্র আছে, তা আমার জানার পরই সুযোগের অপেক্ষায় ছিলাম। সেদিন পিকনিকে গিয়ে সুযোগ পেয়ে ব্যাগটা চুরি করলাম। তারপর নিয়াজের গাল্লি বইয়ের আদলে বিভিন্ন স্থানে খুন করে নিয়াজের জিনিসগুলো প্লেস করে রেখে দিতাম। আমি জানতাম পুলিশ একসময় বুঝে ফেলবে নিয়াজের বাসা থেকে জিনিসগুলো তুই চুরি করতি। পুলিশের সন্দেহটা তোর উপর চলে আসবে। বাঁচার জন্য তুই পালাতে বাধ্য হবি। আর তখনই তোকে আমার সঙ্গ নিয়ে আমি দেশ ছেড়ে চলে যাব। খুনের দায় থেকে বাঁচতে বাধ্য হয়ে আমার সাথে যাওয়া ছাড়া তোর আর কোনো গতি থাকবে না। রুমন, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তুলি কান্না জড়ানো কণ্ঠে বলল, তুই আমার সাথে এসব কিভাবে করলি? ফাক ইউর বেস্ট ফ্রেন্ড। রেগে গেল রুমন। তুই পড়া পারতি না বলে ভয়ে কত পরীক্ষা দিতে চাস নাই। আমি তোকে রাত জেগে পড়াইছি, তুই পরীক্ষায় ফেল করে কেঁদেছিস। আমি টিচারকে ঘুষ খেয়ে তোর রেজাল্ট কার্ড জালিয়াতি করেছি। তুই লুকিয়ে ঘুরতে গিয়ে অনেকবার ধরা পড়ে যাচ্ছিলি। আমি তোর বাসায় মিথ্যা বলছি। এই যে নিয়াজ আহমেদের বাসায় মিথ্যা পরিচয়ে তোর যাওয়া আসা, এটাও তোর যেন তোর বাসায় না জানে আমি সে ব্যবস্থা করছি। কেন করেছি এসব? তোকে নিজের চাইতে বেশি ভালোবাসি বলে। বিনিময়ে কি পাইছে তোর কাছে? আমার জায়গায় অন্য কেউ হলে তো একদিনে লুকিয়ে বিয়ে করে ফেলতি। কিন্তু আমি তো ল্যাংড়া, আমার একটা পা নেই। এই জন্য আমার প্রতি করুণা হয়েছে, ভালোবাসা হয় নাই। করুণা করে তুই আমাকে বেস্ট ফ্রেন্ড বানাইছিস। তুলি দুচোখ বেয়ে অঝোর ধারার কান্নার জল নামছে। না রুমন, তোকে আমি কখনো করুণা করি নাই। তোকে আর 10 জন স্বাভাবিক মানুষের চোখে দেখেছি, বিশ্বাস কর। তুলির কথা কানে ঢুকছে না রুমনের। তার চোখে মুখে এক ভয়ঙ্কর অভিব্যক্তি ফুটে উঠল। দাঁত পিষে বলতে থাকলো, সব কিছু তো প্ল্যান মতো হয়েছে। এখন পালিয়ে এলাম। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্ল্যানও রেডি। 5 নম্বর খুনটা করার সব সিস্টেম হয়ে গেছিল। কিন্তু তুই ওই ঘরে কেন ঢুকলি তুলি? কেন বাচ্চাটাকে দেখে ফেললি? এখন তো তুই আমার আসল রূপ জেনে গেছিস। এখন কি হবে বল? এখন তোকে আমি বাঁচিয়ে রাখবো কেমন করে? রুমনের কথায় ভয় পেল তুলি। 2 হাতে হাঁচড়ে পাঁচড়ে খানিকটা পিছিয়ে গেল সে। দেয়ালে পিঠ ঠেকে গেল। রুমন অদ্ভুত ভঙ্গিতে হাসতে হাসতে এগিয়ে গেল তুলির দিকে। তুলি ভয়ে ভয়ে বলতে থাকলো, রুমন, আমাকে মারিস না প্লিজ। আমি কাউকে কিছু বলবো না, বিশ্বাস কর। তুই যা বলবি তাই করব। তোর সাথে দেশ ছেড়ে যাব, তোকে ভালোবাসবো। রুমন উন্মাদের মতো করে বলতে থাকলো, তোর ভালোবাসা আর কোনো দরকার নেই আমার। এখন তোর শরীরটা হলেই চলবে। তোকে আমি খুবলে খাবো। তারপর যা বাকি থাকবে সব পুকুরে ফেলে দেব। প্লিজ রুমন, অনুনয় করলো তুলি। কিন্তু রুমনের মন তাতে গলার নয়। সে আবার তুলির চুল ধরল, হ্যাঁচকা টানে দেয়ালে আছড়ে ফেলল। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে তুলির চোখের সামনে সব কিছু আবার ঝাপসা হয়ে গেল। সে দেয়ালে ঘেঁষে উপর হয়ে পড়ে রইল। তার জামার পিছনে ধরে হ্যাঁচকা টান দিল রুমন। ধরপড় করে জামা ছিঁড়ে গিয়ে ফর্সা পিঠ উন্মুক্ত হয়ে গেল। আবরু রক্ষার্থে চিত হয়ে হলো তুলি। 2 হাতে বুক ঢেকে রেখেছে, কাঁদছে। সে অবস্থায় তুলির গালে একের পর এক চড় মারতে থাকলো রুমন। ফর্সা গালে 5 আঙুলের লালচে ছাপ পড়ে গেল। তুলি আচমকা রুমনের মেকানিক্যাল পায়ে লাথি মারল। হাঁটুর নিচ পায়ে জয়েন্ট ছুটে গেল, হুমড়ি খেয়ে পড়ল রুমন। দেয়ালে কপাল ঠুকে গেল। সেই সুযোগে তুলি 2 হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো।
দৌড়ে গেল সদর দরজার দিকে। ঠেলাঠেলি করতে থাকলো, লাভ হলো না। দরজায় ঝুলছে মস্ত বড় তালা। এদিকে রুমন উঠে দাঁড়ালো, আবার পা লাগিয়ে নিল ঠিক করে। তারপর এগিয়ে যেতে থাকলো তুলির দিকে। পকেট থেকে একটা মাল্টিপারপাস টুলস বের করলো সে। ছুরির ফলাটা বের করে আনলো। তাকে দেখে এখন বড্ড উন্মাদ বলে মনে হচ্ছে। তুলি রুমনের দিকে তাকিয়ে আটকে উঠল। চিৎকার করতে থাকলো, কেউ আছেন? প্লিজ হেল্প মি। বলা বাহুল্য, এই বিরান অঞ্চলে তুলির ডাক কারো কানে গিয়ে পৌঁছালো না। তুলি বাধ্য হয়ে দরজা থেকে সরে আসলো। তারপর দৌড়ে গেল সিঁড়ির দিকে। ধূপধাপ সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো সে। রুমনে যতটা সম্ভব দ্রুত এগিয়ে আসছে তার পিছনে। উপরে উঠে তুলি নিজের রুমের দিকে এগিয়ে গেল। দরজা খুলে ভেতরে ঢুকে দরজাটা আবার আটকা দেবার চেষ্টা করলো, কিন্তু দরজার নব ঘুরিয়ে বুঝতে পারলো দরজার লক নষ্ট। আতঙ্কে একটা ঢেউ খেলে গেল তুলির শিরদাঁড়া বেয়ে। আচমকা দরজার জোরে লাথি পড়ল রুমনের। ধাক্কা খেয়ে ছিটকে মেঝেতে পড়ল তুলি। রুমন এসে ঢুকলো ঘরে, হাতে ছুরি, মুখে পৈশাচিক হাসি, চোখে লোলুপ দৃষ্টি। তুলি পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে, চেহারায় আতঙ্ক। রুমন এগিয়ে আসছে একটু একটু করে। প্লিজ রুমন, এমন করিস না, তুই যা বলবি তাই করবো আমি। রুমন অদ্ভুত কণ্ঠে বলল, বাধা দিস না তুলি, বাধা দিলে খুব কষ্ট পেয়ে মরবি। জানালা ভাঙার শব্দ হলো। একটু পর সিঁড়ি বেয়ে উঠে আসার ধূপধাপ আওয়াজ হতে থাকলো, কিন্তু খুনের নেশে মত্ত রুমনের কানে সে আওয়াজ পৌঁছালো না। সে এগিয়ে যাচ্ছে তুলির দিকে। আচমকা পিছন থেকে কেউ একজন বলল, রুমন দাঁড়াও, খবরদার আর আগাবে না। রুমন চমকে উঠল। পিছনে তাকিয়ে দেখল ডিবি অফিসার মনসুর দাঁড়িয়ে আছে, হাতে একটা .38 ক্যালিবারের ওয়ালথার পিপিকে পিস্তল। রুমন আনমনে বলে উঠল, আপনি আপনি এই বাড়ির খোঁজ পেলেন কিভাবে? মনসুর পাশে তাকালো। মনসুরের পাশে দেখা গেল রুমনের বড় বোন সুবর্ণাকে। রুমনের জন্য আরও বড় চমক, আমি ওনাদের নিয়ে এসেছি রুমন। সুবর্ণা শান্ত কণ্ঠে বলল, বুবু তুই তুই আমার সাথে বেমানি করলি? তোকে বাঁচাতে এসেছি রুমন। 2 পা এগিয়ে এলো সুবর্ণা। বাঁচাতে এসেছিস? অদ্ভুত হাসি দেখা গেল রুমনের ঠোঁটে। তুই আমাকে বাঁচাতে আসিসনি বুবু, তুই এসেছিস তুলিকে বাঁচাতে। আমি এখন বুঝতে পারছি সেই রাতে কেনিয়াজ আহমেদের বাসায় ঢুকেছিল চুরি করতে। তুই ছিলি, তুই বুঝতে পেরেছিলি আমি যা কিছু করছি তাতে তুলি ফেঁসে যাবে। তুই ওকে বাঁচানোর জন্য চুরি নাটক করেছিস, তাই তুলির বদলে আমি ফেঁসে গেলাম। আর একটু এগিয়ে এলো রুমন। তোর কিছু হবে না রুমন, ওনারা আমাকে কথা দিয়েছেন তোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবেন। তুই ধরা দে রুমন, তোর কোনো শাস্তি হবে না। খবরদার সামনে আসবি না। রাগে জল শক্ত হয়ে গেল রুমনের। সে ছুরিটা তুলির দিকে নিশানা করে রাখলো। সামনে এলে তুলিকে মেরে ফেলবো। দরজায় দেখা গেল দিল নিয়াজ আর ঈশিতাকে। ঘরের পরিস্থিতি দেখে নিয়াজ সহজে বুঝে নিল কী হচ্ছে। সে এগিয়ে এলো রুমনের ভেতরে। 2 হাত তুলে রুমনকে বোঝানোর চেষ্টা করলো, রুমন তুমি থামো, তুমি আমাকে ফাঁসাতে চাইছিলে তো, ঠিক আছে আমি ফেঁসে গেছি ধরে নাও। আমি পুলিশকে বলবো সব খুন আমি করেছি, কিন্তু তুমি তুলিকে ছেড়ে দাও। কি ভাবিস তুই আমাকে? রেগে গেল রুমন। দুধের শিশু ভাবিস? তোদের এসব ছল আমি বুঝি না। না না রুমন, আমার কথা বিশ্বাস করো। বলতে বলতে এগিয়ে গেল নিয়াজ। পেছন থেকে মনসুর বলল, নিয়াজ ভাই সামনে আগাবেন না, ও কিন্তু ডেঞ্জারাস। নিয়াজ শুনল না, এগিয়ে এলো রুমনের কাছে। রুমন আচমকা ছুরিটা হাতে তুলল। নিয়াজকে আক্রমণের প্রস্তুতি। চোখে খেলা করছে খুনের নেশা। বিপদ বুঝতে পেরে গুলি করে দিল মনসুর। গুলিটা গিয়ে লাগলো রুমনের ছুরি ধরা হাতে। হাত থেকে ছুরিটা ছিটকে পড়ল। ব্যথায় চিৎকার করে উঠল রুমন। .38 ক্যালিবারের বুলেট তার হাতে। তাহলেও ছিদ্র করে বের হয়ে গেছে। ঘটনার আকস্মিকতায় থমকে গেল সবাই। সে অবস্থায় মেকানিক্যাল পা দিয়ে নিয়াজের বুকে লাথি মারল রুমন। নিয়াজ চমকে কয়েক পা পিছিয়ে দেয়ালের গায়ে ছিটকে পড়ল, বুক চেপে ধরে রেখেছে তীব্র যন্ত্রণায়। তুলির চোখে মুখে আশঙ্কা দেখা দিল। সে দৌড়ে এসে নিয়াজের পাশে বসল, নিয়াজের বুকে হাত চেপে রাখল। নিয়াজের চোখের সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে। এদিকে রুমন দৌড়ে গেল জানালার কাছে। জানালার কাচ সরিয়ে দিল। এই জানালায় গ্রিল লাগানো হয়নি। আটকে উঠল সুবর্ণা। রুমনকে ধরার জন্য এগিয়ে গেল। রুমনের মুখে অপার্থিব এক হাসি। সে সুবর্ণা থেকে তাকিয়ে বলল, বিদায় বুবু, ভালো থাকিস। না রুমন, তুই এমন করিস না। রুমন হাসি মুখে বলল, এই পৃথিবীটা আমাকে আর সহ্য করতে পারছে না রে বুবু। আমি একটা সাইকো। পৃথিবী আমাকে চায় না। আমি বেঁচে থাকলে পৃথিবীর ক্ষতি।
সুবর্ণা হাত বাড়িয়ে দিল রুমনকে ধরার জন্য, কিন্তু তার আগে খোলা জানালা দিয়ে লাফ দিল রুমন। দেহটা উড়ে এসে বাড়ির পাঁচিলের উপর পড়ল। বৃষ্টির শব্দে ভেঙে গেল রুমনের মেরুদণ্ড। প্রাণ হারালো সেকেন্ডের মধ্যে। সে অবস্থায় রুমনের দেহটা দেয়ালের উপর ঝুলে রইল। সুবর্ণা পাথরের মতো তাকিয়ে রইল রুমনের দেহটার দিকে। তার পাশে এসে দাঁড়ালো ঈশিতা, কাঁধে হাত রাখলো। সুবর্ণা ভাঙা কণ্ঠে বলল, আমার ভাইটা ছোটবেলা থেকে অবর্ণনীয় কষ্টে বুকে চেপে বড় হয়েছে। আজ তার সমস্ত কণ্ঠ ফুরোলো। এদিকে নিয়াজ বুক চেপে ধরে বাতাসের অভাবে মুখ হা করে দম নিচ্ছে। পাশে বসে আছে তুলি, তার দু চোখ বেয়ে কান্নার জল নেমেছে। মনসুর এগিয়ে পাশে হাঁটু গেড়ে বসলো। হয়েছে কি হয়েছে নিয়াজ ভাই? তুলি কান্না জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো। ধারের কাছে কি কোনো ফার্মেসি আছে? ওনার হার্টে একটা প্রবলেম আছে, এখনও একটা ওষুধ না খাওয়ালে বিপদ হয়ে যাবে। মনসুরের মনে পড়ল আসার সময় কাছে একটা ফার্মেসি দেখেছে সে। হ্যাঁ আছে, বলে নিয়াজের দেহটা পাজাকল করে তুলে নিল সে। দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। পেছনে চলল তুলি। ঈশিতা আর সুবর্ণা এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেয়াল উপর ঝুলে থাকা প্রাণহীন দেহের দিকে। ছেলেটা দু চোখ খোলা, মনে হচ্ছে বিদায় নেওয়ার আগে অবাক দৃষ্টিতে শেষবারের মতো দেখে নিচ্ছে পৃথিবীটাকে। চোখ খুলতেই প্রথমে নিয়াজের চোখ পড়ল একটা সাদা রঙের পর্দা, বাতাসে ঢেউ খাচ্ছে। কয়েকবার চোখ পিটপিট করতেই বুঝলো এটা আসলে পর্দা নয়, সাদা রঙের সিলিং। সেখান থেকে ঝুলছে একটা সাদা ফ্যান, ঘুরছে ফুল স্পিডে। চারিদিকে তাকিয়ে বুঝতে পারল সে এটা একটা হাসপাতালের কেবিনে আছে সে। সাদা দেয়াল, সাদা বেড, সাদা চাদর তার গায়ে। কেবিনে দরজা খুলে ভেতরে ঢুকলো একজন মানুষ। প্রথমে ঝাপসা দৃষ্টির কারণে চিনতে পারল না নিয়াজ। দৃষ্টি একটু পরিষ্কার হয়ে আসতেই বুঝতে পারল সামনে দাঁড়িয়ে থাকা লোকটা এএসপি মনসুর হালিম। কেমন আছেন নিয়াজ ভাই? নিয়াজ হাসার চেষ্টা করলো, দুর্বল কণ্ঠে বলল, ভালো। ভালো তো থাকবে নয়, পাক্কা 2 দিন মরার মতো ঘুমাইছেন। নিয়াজ উঠে বসার চেষ্টা করলো। মনসুর এগিয়ে এলো। থাক ওঠার দরকার নেই, এত বীরত্ব দেখাতে হবে না। একবার তো বীরত্ব দেখিয়ে এখন হাসপাতালে আছেন, আরেকবার দেখালে কই যাবেন কে জানে। কি হয়েছে আমার? মাইনর একটা হার্ট অ্যাটাক, কিন্তু ভয়ের কিছু নেই, 2 দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ভাগ্যিস তুলি মেয়েটা আপনাকে ফার্মেসি থেকে কি একটা ওষুধ কিনে খাওয়ালো। তা না হলে তো এই ঠেলায় আজরাইলের সাথে দেখা হয়ে যেত আপনার। নিয়াজ চুপচাপ তাকিয়ে রইল। তার বেডের পাশে একটা চেয়ার টেনে বসলো মনসুর। আড্ডার ছলে বলতে থাকলো, বুঝলেন ভাই, রুমনের এই কেসটা আমার পুরো পুলিশ ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে। কি মাস্টার প্ল্যান করেছিল ছেলেটা। যে মেয়েকে সে ভালোবাসে সেই মেয়েকে খুনের দায়ে ফাঁসিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, যেন মেয়েটা তার সাথে পালাতে বাধ্য হয়। প্ল্যানে তো সফলই হয়ে গিয়েছিল, কিন্তু ওর কপাল খারাপ যে তদন্তে নামলাম আমি। আমার প্রথম দেখাতেই রুমনের উপর সন্দেহ হয়ে গিয়েছিল। সেদিন আমি যদি ঈশিতাকে দিয়ে রুমনের ব্যাকগ্রাউন্ড চেক না করাতাম, তাহলে এতক্ষণে সে পগার পার হয়ে যেত। নিয়াজ কপাল কুঁচকে চুপ করে আছে, কিছু একটা ভাবছে। মনসুর হাসি মুখে বলে যাচ্ছে, জব্বর একটা কেস সমাধান করলাম রে ভাই। একে তো শহরে সিরিয়াল কিলিং হচ্ছে বইয়ের কাহিনী অনুযায়ী, সেখানে পাওয়া যাচ্ছে লেখকের ব্যবহৃত জিনিস। লেখককে আবার অনলাইনে ফেক আইডি থেকে থ্রেড দিচ্ছে তার সাবেক প্রেমিকা। এদিকে লেখকের বাসায় ছদ্মবেশে যাতায়াত করছে এক বড়লোকের মেয়ে। সে মেয়ে প্রেমিকের বড় বোন করেছে চুরির নাটক। এত রহস্য একসাথে ভাবা যায় না। আমার তো গর্ব হচ্ছে, বড় একটা রহস্য কিন্তু এখনও রয়ে গেছে মনসুর ভাই, নিয়াজ বলল। মনসুরের মুখের হাসিটা মুছে গেল। আবার কি রহস্য? নিয়াজ কোনো উত্তর দিল না। থ্রিলার লেখকের সাথে কথা বলার মতো পেরেশানি আর নাই। কথায় কথায় সাসপেন্স বাড়াতে থাকে। আরে ভাই বলেন না। নিয়াজ উত্তর দিল, আসমা প্রহেলিকা নয়, প্রহেলিকা হচ্ছে তুলি। হোয়াট? চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল মনসুর। এটা আপনি কি বলেন? নিয়াজ নিরুত্তাপ কণ্ঠে বলল, আমার হার্টের সমস্যা শুরু হলে কী ওষুধ খাই সেটা একমাত্র প্রহেলিকাকে বলেছি আমি, আর কেউ তা জানে না। তুলি যদি প্রহেলিকা না হয়, তাহলে তার পক্ষে কিছুতেই এটা জানা সম্ভব না। মনসুরের মাথাটা আরও একবার চক্কর দিয়ে উঠল। ইন্টারোগেশন চেম্বার, পুলিশ হেডকোয়ার্টার, ডিবি ব্রাঞ্চ। আসমা বসে আছে চেয়ারে। সামনে টেবিলে 2 হাতে হাতকড়া পরানো, হাত দুটো টেবিলের উপর। তার ডান দিকে দাঁড়িয়ে আছে সাব ইন্সপেক্টর ঈশিতা, বামে দাঁড়ানো কনস্টেবল নাহিদ শেখ।
আর মুখোমুখি বসে আছে এএসপি মনসুর হালিম। মনসুর যতটা সম্ভব শান্ত গলায় বলল, মিসেস আসমা, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগে সব কিছু খুলে বলুন, নইলে কিন্তু আমার চেয়ে কঠোর কেউ হবে না আর। আসমা ঠোঁট বাঁকিয়ে হাসে। কী করবেন যদি না বলি? মনসুর ঈশিতার দিকে তাকিয়ে চোখের ইশারা করল। ঈশিতা বুঝতে পারল ইঙ্গিতটা। সে এগিয়ে এলো আসমার দিকে, হাতে একটা পুলিশ স্টিক। ঈশিতা পেছন থেকে হাত বাড়িয়ে আসমার গাল টিপে ধরল। আসমা বাধ্য হয়ে মুখ হা করল। ঈশিতা তার দুই পাটির দাঁতের ফাঁকে আড়াআড়ি স্টিকটা আটকে দিল। তারপর গায়ে জোর টেনে ধরে পিছনে পিছনের দিকে যেন কিছুতে আসমার মুখ বন্ধ করতে না পারে। এবার নাহিদ এগিয়ে এলো। তার হাতে একটা পানির পাইপ। একটা সুইচ টিপে দিতে অনর্গল পানি বেরিয়ে আসতে থাকলো। পানির পাইপটা সে আসমার মুখের উপর ধরল। আসমা চোখ বন্ধ করে নিল। মুখে তীব্র বেগে পানি আঘাত করছে। নাকে মুখে ঢুকছে, ঢুকে যাচ্ছে। মুখ খোলা থাকায় ঢোক গিলতে পারছে না। পানি ঢুকে দম বন্ধ হয়ে যেতে থাকলো। হাত পা ছুটতে থাকলো আসমা। মনসুর টিটকারির সুরে বলল, মিসেস আসমা, এটাকে বলে ওয়াটার থেরাপি। দেখছেন আমি কি করতে পারি? আসমা আর টিকতে পারছে না। তার মনে হচ্ছে দম আটকে মরেই যাবে। পাগলের মতো হাত পা ছুড়ছে, অদ্ভুত আওয়াজ করছে। মনসুর হাত পা তুলে থামতে বলল দুজনকে। থামলো নাহিদ। ঈশিতাও স্টিক সরিয়ে সরে গেল। ছাড়া পেয়ে কাঁচতে থাকলো আসমা। অ্যাজমা রোগীদের মতো বড় বড় দম নিতে থাকলো। ঈশিতা একটা রুমাল দিয়ে মুখ মুছে দিল তার। আসমাকে একটু সামলে নেওয়ার সুযোগ দিল মনসুর। তারপর প্রশ্ন করলো, কি এবার কথা বলবেন নাকি আরও থেরাপি লাগবে? রাগের জল শক্ত হয়ে গেল আসমার। কি জানতে চান আপনি? সব কিছু একদম গোড়া থেকে খুলে বলুন। আসমা কিছুক্ষণ চুপ করে থাকলো। একটু স্বাভাবিক হয়ে দীর্ঘশ্বাস ফেলল। মাথা তুললে বলতে শুরু করলো, আমার হাজব্যান্ডের সাথে আমার বনিবনা হচ্ছিল না দীর্ঘদিন যাবৎ। আমি তাকে ডিভোর্স দেওয়ার চিন্তা করছিলাম। সেই সাথে আমি আবার নিয়াজকে ফেসবুকে স্টকিং করতে শুরু করি। তার সাথে নতুনভাবে যোগাযোগ শুরু করার উপায় খুঁজছিলাম। কোনো উপায় পাচ্ছিলাম না দেখে মরিয়া হয়ে আইডি কীভাবে হ্যাক করা যায় সেটা নিয়ে ইউটিউব ঘাটাঘাটি করি। কিন্তু একদিন হঠাৎ সুযোগটা এলো। রুমন সম্পর্কে আমার দেবর হয়। প্রায় সে আমার বাসায় আসতো। এই বছর জানুয়ারি মাসে সে তুলিকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এলো। রুমন বলল, তুলি লেখক নিয়াজের পাগলা ফ্যান। তুলির সাথে এই নিয়ে আলাপ করতে গিয়ে বুঝলাম সে শুধু নিয়াজের ফ্যান না, নিয়াজের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কথায় কথায় মনে হলো সে নিয়াজ সম্পর্কে অনেক কিছুই জানে, যা সাধারণ ফ্যানের পক্ষে জানার কথা না। আমার সন্দেহ হলো তুলির সাথে নিয়াজের কোনো যোগাযোগ আছে। তুলি ওয়াশরুমে যাওয়ার পর বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে আমি তার মোবাইলটা ঘাটাঘাটি করলাম। পাসওয়ার্ড আগেই দেখে নিয়েছিলাম। দেখলাম যা সন্দেহ করেছি তাই ঠিক। তুলি প্রহেলিকা নামে একটা ফেসবুক আইডি দিয়ে নিয়াজের সাথে প্রেম চালাচ্ছে। দুজনে দেখা করার ডেটও ফিক্সড করেছে। ইউটিউব থেকে শেখা জ্ঞান দিয়ে আমি তুলির মোবাইল থেকে প্রহেলিকা আইডির ইমেলে ঢুকে পাসওয়ার্ডটা বদলে দিলাম। তারপর আমার মোবাইল থেকে লগ ইন করে পরে ইমেল আইডিটা বদলে দিলাম। ব্যাস, ওই আইডি হ্যাক করে নিয়াজের সাথে প্রহেলিকার পরিচয়ে কথা বলতে শুরু করলাম। এদিকে নির্দিষ্ট দেখা করার দিনে তুলি যেন নিয়াজের সাথে দেখা করতে যেতে না পারে সেই ব্যবস্থা করলাম। তুলির বাসায় একটা ভুয়া থ্রেড পাঠালাম। তুলির মাকে ফোন দিয়ে বললাম, 20 লক্ষ টাকার চাঁদা না দিলে আপনাদের মেয়েকে আমি কিডন্যাপ করব। তুলির বাবা মা ভয় পেয়ে মেয়েকে গৃহবন্দী করে রাখলো। তুলি যেতে পারলো না দেখা করতে। এদিকে আইডি হ্যাক হয়ে যাওয়ায় নিয়াজকে কিছু জানাতেও পারলো না। এদিকে তুলি দেখা করতে না আসায় নিয়াজ ভীষণ ক্ষেপে গেল। সে প্রহেলিকার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি অনেক কষ্টে তার রাগ ভাঙালাম। আবার দুজনে দেখা করার ডেট ফিক্সড করলাম। আমি জানতাম এতদিন পর নিয়াজ আমার সাথে দেখা করলে সব রাগ ভেঙে যাবে। আমরা দুজনে আবার এক হতে পারবো। কিন্তু তা হলো না। নিয়াজ আমার সাথে দেখা করতে এলো না, যোগাযোগও বন্ধ করে দিল। এই পর্যন্ত বলে থামলো আসমা। ইশারায় পানি খেতে চাইল। ঈশিতা এগিয়ে এসে একটা পানির বোতলে মুখ খুলে ধরল তার মুখের সামনে। কয়েক ঢোক পানি খেলেও আসমা। খানিকটা পানি গড়িয়ে পড়ল মুখের বাইরে। ঈশিতা টিস্যু দিয়ে মুছে দিল। আসমা আবার বলতে শুরু করলো, তুলি তার প্রহেলিকা আইডি হারিয়ে নতুন বুদ্ধি করলো। নিয়াজের কাজের লোক চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয়। তুলি সুযোগটা গ্রহণ করলো। সে তাদের বাড়ির কাজের মেয়ে ফুলিকে পটিয়ে নিয়াজের বাড়িতে কাজ করতে পাঠায়। সেই সুযোগে সে নিজেও নিয়াজের বাড়িতে যাতায়াত শুরু করে। আমার ভয় হতে থাকলো কোনোদিন যেন তুলি নিয়াজকে বলে দেয় সেই প্রহেলিকা। আমি ভীষণ ক্ষেপে গেলাম। রাগে অন্ধ হয়ে নিয়াজকে নানাভাবে থ্রেট পাঠাতে শুরু করলাম। তুলিকে কিভাবে নিয়াজের জীবন থেকে সরানো যায়
তাই ভাবছিলাম, একটা আইডিয়া মাথায় এলো। রুমনকে একদিন বাসায় ডাকলাম। আমি রুমনের ডার্ক সিক্রেটটা জানতাম। জানতাম সে লুকিয়ে লুকিয়ে বাচ্চাদের ধরে এনে পিটিয়ে মেরে ফেলে। আর এটাও জানতাম যে রুমন পাগলের মতো ভালোবাসে তুলিকে। রুমনকে আমি সব কিছু খুলে বললাম, কীভাবে তুলিকে ফাঁসিয়ে নিয়াজের কাছ থেকে সরিয়ে নেবে, কীভাবে তুলিকে নিয়ে দেশ ছেড়ে পালাবে। সবাই ছিল আমার প্ল্যান মাফিক কাজ শুরু করলো রুমন। আসমার চোখের কোন দিক দিয়ে অশ্রু গড়িয়ে নামলো। আমার প্ল্যান ছিল এভাবে নিয়াজকে একটু দুর্বল করে দেব, তারপর প্রহেলিকার পরিচয় নিয়ে তার পাশে গিয়ে দাঁড়াবো। তখন নিয়াজ আমাকে ফেলতে পারবে না। কিন্তু রুমন সত্যি সত্যি বাচ্চাগুলোকে খুন করতে শুরু করলো। আমি আর নিতে পারছিলাম না, বিশ্বাস করুন। আসলে ব্যাপারটা যে কত ভয়ঙ্কর হতে পারে তা রিয়ালাইজ করতে পারিনি। আমি প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। খুনগুলো হতে শুরু করার পর আমি ভয়ে আর নিয়াজের সাথে যোগাযোগ চেষ্টা করিনি। মঞ্জু চুপ করেছিল এতক্ষণ, এবার মুখ খুলল। পুরনো প্রেমিককে কাছে পাওয়ার আশায় আপনি একজন সাইকোকে গরিব ঘরের মাসুম বাচ্চাদের পিছনে লেলিয়ে দিয়েছেন। রুবন পাবে তুলিকে, আপনি পাবেন নিয়াজকে। উইন উইন সিচুয়েশন। বা আপনার প্ল্যানের তারিফ না করে পারছে না। আসমা কান্না জড়ানো কণ্ঠে বলল, বিশ্বাস করুন, আমি আসলে বুঝতে পারিনি। মঞ্জুর রাগে দাঁত পিষে বলল, মিসেস আসমা, রুমন একটা সাইকোপ্যাথ। পরিস্থিতি তাকে এই অবস্থায় নিয়ে গেছে। সে যা করছে অসুস্থ মস্তিষ্কে করছে। কিন্তু আপনি সুস্থ মস্তিষ্কে মাসুম বাচ্চাদের মারার প্ল্যান সাজিয়েছেন। 5টা বাচ্চা মারা গেছে, 5টা মা হারিয়েছে তার নারী ছেঁড়া সম্পদ। আপনার জন্য সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থায় করব আমি। আসমা চিৎকার করে কাঁদতে শুরু করলো। মনসুরের আর সহ্য হচ্ছে না। সে বেরিয়ে গেল ইন্টারোগেশন রুম থেকে। খুট করে একটা আওয়াজ হতে ঘুম ভেঙে গেল নিয়াজের। তার ঘুম এমনিতেই পাতলা, বাতাসের শব্দে ঘুম ভেঙে যায়। সে বালিশের নিচ হতে মোবাইল ফোন বের করে আনলো। রাত বাজে 1:20। আওয়াজ হলো কিসের? সম্ভবত বারান্দায় গ্রিলের ফাঁক দিয়ে কোনো বিড়াল ঢুকে পড়েছে বাসায়। আবার খুট করে একটা শব্দ হলো, ড্রয়িং রুম থেকে আসছে। এটা তো বিড়াল না, নিশ্চয়ই আবার চোর এসেছে। নিয়াজ উঠে বসলো বিছানায়, আস্তে করে নামলো। যতটা সম্ভব নিঃশব্দে এগিয়ে গেল দরজার দিকে। ড্রয়িং রুমে উকি দিল সে। দেখলো সোফার উপর একটা মনুষ্য অবয়ব। রাতের আধারে কেউ একজন এসে সোফায় বসে আছে। দ্রুত হাত বাড়িয়ে লাইট জ্বেলে নিল নিয়াজ। সোফায় বসে থাকা মানুষটা চমকে উঠল। নিয়াজ দেখল তুলি বসে আছে, পরিপাটি হয়ে সেজে এসেছে। নীল রঙের সালোয়ার কামিজ পরনে, চুল মাঝখানে সিধে করে আঁচড়ানো, চোখে কাজল, কপালে ছোট টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, পাশে একটা ব্যাগ, সামনে একটা লাগেজ। নিয়াজ অবাক হয়ে ভাবল, এত রাতে মেয়েটি এখানে কেন এসেছে। তুলি উঠে দাঁড়ালো, মাথা নিচু করে রেখেছে। নিয়াজ এগিয়ে এলো তার দিকে। কী ব্যাপার, তুমি এত রাতে ব্যাগ নিয়ে এখানে? বাসা থেকে একেবারে চলে এসেছি। মানে কি, চলে এসেছো এখানে? তুলি আচমকা ডুকরে কেঁদে উঠল। নিয়াজ অপ্রস্তুত হয়ে গেল। আরে এই মেয়ে, কাঁদছো কেন? তুলি কান্না জড়ানো গলায় বলতে লাগলো, সব কিছু জানাজানি হয়ে গেছে। বাসায় বাবা মা 2 বেলা বকছে আমাকে, আত্মীয় স্বজনরা নানা কথা শোনাচ্ছে, বন্ধুরা হাসাহাসি করছে। আমি আর এসব নিতে পারছি না, তাই একেবারে চলে এসেছি আপনার কাছে। আমার কাছে? নিয়াজ আমতা করছে। মানে আমি কিভাবে রাখবো তোমাকে? তুলি ওড়না দিয়ে চোখ মুছে বলল, আপনার বাসায় থাকবো। বাসার সব কাজ করব, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, রান্নাবান্না, সব কাজ পারি আমি। বিনিময়ে আমাকে এখানে থাকতে হবে, দেবেন, আর 2 বেলা খেতে দেবেন, তাতেই খুশি আমি। তুলির কথা শুনে শব্দ করে হেসে ফেলল নিয়াজ। আপনি হাসছেন কেন? আমি কি হাসির কিছু বলেছি? আমি সিরিয়াস। তুলির দৃষ্টি দেখে মনে হচ্ছে আহত বাঘিনী এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে নিয়াজের ঠোঁটে আঙুল রেখে বলল, আচ্ছা আর হাসবো না, কিন্তু তোমাকে আমার বাসায় রাখার একটা বেটার বুদ্ধি এসেছে আমার মাথায়। কি বুদ্ধি? তার আগে বলো, তোমার বয়স কত হয়েছে? 18। সত্যি করে বলো। সামনের মাসে 18 হবে। তাহলে সামনের মাসে বিয়েটা করব। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। বিয়ের পর পড়ালেখাটা চালিয়ে যেতে হবে কিন্তু। তুলি হ্যাঁ বোধক মাথা নাড়ল। নিয়াজ হাত বাড়িয়ে তুলির থুতনি ধরে মুখটা উঁচু করলো। ফর্সাকালে লজ্জার লালচে আভা, চোখে খেলা করছে সদ্য যৌবনে পদার্পণ করা তরুণীর সলাজ দৃষ্টি। নিয়াজের মনে হলো এতদিনে তার অন্ধকার ঘরে জ্যোৎস্নার আলো প্রবেশ করেছে।